ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ। নির্বাচন নিয়ে ঐক্যমত প্রয়োজন, বললেন তারেক রহমান। অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। এবং পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিন পেলেন 2 শতাধিক আসামি। স্বজনদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নতুন বছরে প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ দিতে আজ থেকে 24 জানুয়ারির দেশটি সফর করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, আজ রাত 1টায় প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড যাচ্ছেন। সম্মেলন শেষে 25 জানুয়ারি দেশে ফিরে আসবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সঙ্গে বৈঠক করবেন। শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা একথা জানান। রোববার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানান কমিশনের সদস্যরা। সেই সঙ্গে তারা ডক্টর ইউনূসকে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনেরও অনুরোধ জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন এবং অভয় পাবেন। জবাবে কমিশনের আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা গা শিউরে ওঠার মতো। আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব। রাজনৈতিক দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সবার এক জায়গায় ঐক্যমত থাকতে হবে। নির্দিষ্ট সময় পরপর আইন এবং সংবিধান মেনে ভোট হতে হবে, নির্বাচন দিতে হবে। ভোটই একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন। ওয়ালেদ সিদ্দিকীর রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনা করেছেন, প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ছোট বড় রাজনৈতিক দল ও শক্তি বিএনপির সমালোচনা করছে। জনগণই প্রকৃত শক্তি, তাই নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান। কিছু কিছু রাজনৈতিক শক্তি, যেই হোক না, যত ছোট বড়ই হোক না কেন, তারা বিভিন্নভাবে আমাদের বিপক্ষে, ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজ কামের কারণে তার সাথে আমাদের নেতাকর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মীবৃন্দ। বারে বারে আমি বলছি, সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। তিনি আরো বলেন, জবাবদিহিতা সৃষ্টিতে ভোটের কোনো বিকল্প নেই। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতবাদ আছে, বিভিন্ন আদর্শ আছে, তবে একটি ব্যাপারে আমাদের সকলকে একটা জায়গায় মনে হয় আসা উচিত। একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম, আইন, কানুনের, সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের নাম মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করেছে আওয়ামী লীগ। যে নামটাকে তারা ভুলিয়ে দিতে চেয়েছিল আওয়ামী লীগ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম তারা মুছে দিতে চেয়েছিল ইতিহাস থেকে, বাংলাদেশ ইতিহাস থেকে। আজকে যে
নির্মম পরিহাস, তাদের নেতার মূর্তি ছবি যেখানে আছে বাংলাদেশের জনগণ সেগুলো সমস্ত নামিয়ে ফেলেছে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে নাম সবার সামনে ভেসে আসছে। অনুপ্রবেশকারীদের দলে না ভেড়ানো এবং বিভ্রান্তমূলক কাজ না করার জন্য দলের নেতাকর্মীদের অনুরোধ করেন বিএনপি নেতারা। স্বাধীনতার পরে এই যে তার যে অবদান। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় ২৫০ শতাধিক আসামি জামিন পেয়েছেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে রোববার শুনানি শেষে আদেশ দেন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১-এর বিচারক ইব্রাহিম মিয়া। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। দেশের ইতিহাসে নারকীয় হত্যাকাণ্ড বিডিআর বিদ্রোহ। ২০০৯ সালে বিডিআরের দরবার হলে ঘটে যাওয়া নৃশংস এই হত্যাকাণ্ডে ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা সহ ৭৪ জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়। ১৫ বছর পর বিস্ফোরক মামলার ২ শতাধিক আসামিকে জামিন দিয়েছেন আদালত। আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ পারভেজ। এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে। এই পর্যন্ত ২৮৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। ১২৬৪ জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে। প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না। ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে ২৭৭ জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বুরহানুদ্দিন সাক্ষ্য নেয়ার প্রার্থনা করলে আদালত তা নামঞ্জুর করে জামিন আদেশ দেন। অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। সংখ্যা আজকের আসামি পক্ষ থেকে বলতে পারেন নাই, মাননীয় বিচারকের কাছে এটা সুস্পষ্ট না। অতএব যেই প্রশ্নটা আপনারা করছেন ঠিক কতজন, এই সংখ্যা আমি বলতে পারবো না। আমি ক্যাটাগরিটা বলে দিলাম যে এইভাবে জামিনের আদেশটা হয়েছে। এদিকে শুনানির দিন ধার্য থাকায় সকাল থেকেই আদালত চত্বরে অবস্থান নেন আসামিদের স্বজনরা। জামিন পাওয়ার পর অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সময়সীমা অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, এমনটা জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপি কর্তৃক ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রমের সরঞ্জাম প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সিএসি বলেন, ভোটার তালিকা কার্যক্রমের সহযোগিতার জন্য ইউএনডিপির কাছে অনুরোধ জানানো হয়েছিল। তারা খুব দ্রুত সময়ে সহায়তা করেছে। রাজনীতিতে না গিয়ে কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে চায় বলে উল্লেখ করেন সিএসি। অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফেন লিলাল জানান, রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠকের মাধ্যমে কিভাবে সহযোগিতা করা যায় তা নির্ধারণ করা হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একই সাথে চলতে পারে। রোববার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান এই নেতার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়ার মাজার এলাকায় ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দলের পাশাপাশি ছাত্র সংগঠন ও সরকারের সহযোগিতা ছাড়া সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন করা সম্ভব নয়। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সকল মানুষের ঐক্য আরও দৃঢ় হোক এবং অতি অল্প সময়ের মধ্যে যেন একটা নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারি, সেই ব্যবস্থাটা কায়েম হোক। বিএনপির মহাসচিব আরও বলেন, নির্বাচনের পর যে সরকার আসবে তারাই সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে। উন্নত বাংলাদেশ নির্মাণের সেই স্বপ্নকে পূরণ করবার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সকল অঙ্গ সংগঠন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করব। ঐক্যমত ছাড়া কোনো প্রস্তাবই গ্রহণ করা হবে না বলেও জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমাদের কাছে এসে পৌঁছেছে। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকার ধামরাইয়ে পাওনা টাকা না দেয়ায় পাওনাদারকে হত্যা চেষ্টা সহ তার পুরুষাঙ্গ কেটে নেয়ার অভিযোগ উঠেছে মহাজনের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী নিপা বাকালি বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার জানায় পাওনা টাকা নিয়ে বিরোধ চলে আসছিল গোপাল বাকালি নকুল এবং মহাজন গোপাল সরকারের সাথে। টাকার জন্য বিভিন্ন সময়ে হত্যার হুমকিও দিতেন গোপাল সরকার। এরই ধারাবাহিকতায় বাড়িতে এসে গোপাল বাকালি নকুলকে বিদ্যুতের তার গলায় পেঁচিয়ে হত্যা চেষ্টা করে মহাজন গোপাল সরকার। এছাড়াও তার পুরুষাঙ্গ কেটে নেওয়ার পাশাপাশি নগদ 4 লাখ টাকা, 3 ভরি স্বর্ণালংকার এবং একটি ফোন নিয়ে যায়। সরকার ওনার বাড়ি হলো ইসলামপুর। তো ওনার সাথে আমাদের ব্যবসায়িক একটা লেনদেন ছিল। উনি ছিল আমার হাজব্যান্ডের মহাজন। তো উনি মাঝে মধ্যে বাসায় আসতো, কিছু টাকা পায় আমাদের কাছে। তো খুব বেশি টাকাও না। এই টাকার জন্য বাসায় আসলে পরে গত বৃহস্পতিবারে বিকেল 4:30টার দিকে বাসায় আসে। তখন আমি বাসায় ছিলাম না। তো আমার হাজব্যান্ডের সাথে এই টাকা পয়সা নিয়ে কথা হয় এবং কথা হয়তো বা কাটাকাটি হয়। ওই রিক্সাওয়ালাকে নিয়ে আর ওই গোপাল সরকার এই দুজনে মিলে আমার স্বামীর সাথে এরকম নির্মম ঘটনাগুলো ঘটাইছে। কুমিল্লার চান্দিনায় সরকারি খাস জমি দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। চান্দিনা পৌরসভার সাইকোট গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রাস্তার পাশে খাস জমিতে বালু ভরাটকে কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষের ঘটনায় আদালতে মামলা করেছে 2 পক্ষই। জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেককে অপসারণ এবং গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। ইসলামপুর অডিটোরিয়াম থেকে একটি মিছিল বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ থাকার পরেও তাকে গ্রেফতার করা হচ্ছে না। তাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান মিয়ার সভাপতিত্বে ও সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সায়েদুল আলম বাবুল। ফেনীর দাগনভূঞা ও সোনাগাজী উপজেলা পৌর বিএনপি ঘোষিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। ফেনী শহরের ট্রাঙ্ক রোডে এই বিক্ষোভ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করা হয়। পৌরসভার সাবেক মেয়র এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল হক রিপন। কুমিল্লার হোমনায় মাইজ ভান্ডারী কাফেলার উদ্যোগে মাসব্যাপী শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামে মাইজ ভান্ডারী কাফেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা উপলক্ষে কম্বল বিতরণ করা হয়। মোহাম্মদ হামিদ শিকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হজরত শাহ সুফি সালে আহমেদ জয়পুরি আল মাইজ ভান্ডারী। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দীর্ঘ 15 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে কার্যকর হওয়া চুক্তির আওতায় প্রথম দিনে ইসরায়েলি 3 নারী জিম্মিকে মুক্তি দিয়েছে গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। এর বিনিময়ে 90 জন ফিলিস্তিনিকেও মুক্তি দিয়েছে ইসরায়েল। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের হাতে তুলে দেয়া ওই 3 জিম্মি রোববার ইসরায়েল পৌঁছেছেন। মুক্তি পাওয়া 3 বন্দী হলেন রোমি গোনেন, এমিলি দামারি এবং ডরন স্ট্রেব্রেচার। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের গাজা থেকে সীমান্ত এলাকায় নেওয়া হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর থেকে 3 জন জিম্মিকে ইসরায়েলি বাহিনীর কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগেন চাকমার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে স্থানীয়রা।
উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়। সন্দীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামানের সঞ্চালনায় এবং সন্দীপ ফ্যাসিবাদ বিরোধী ফোরামের সমন্বয়ক আশরাফ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড আয়োজিত জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির। রাজধানীর অভিজাত একটি হোটেলে জমকালো আয়োজনে তাকে সম্মাননা ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়া হয়। এছাড়াও গ্লোবাল স্টার কমিউনিকেশন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অবদানের জন্য বিএসএমএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডাক্তার নাজিরউদ্দিন মোল্লা, বরিশালের ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির সহ বেশ কয়েকজনকে এ সম্মাননা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, সাবেক তথ্য সচিব এবং বিটিআরসি চেয়ারম্যান সৈয়দ মারগুব মোর্শেদ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ। এ পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে ডায়মন্ড সিমেন্টের বার্ষিক সম্মেলন হয়েছে। চট্টগ্রাম নগরের বিনোদন কেন্দ্র ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে এ আয়োজন করা হয়। পরে 2024-এর বর্ষসেরা বিক্রয় ও বিপণন পারফর্মারদের পুরস্কৃত করা হয়। এতে বক্তব্য রাখেন ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, পরিচালক আব্দুল আল ফাহাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর মোহাম্মদ জাভেদ হোসেন সহ অনেকে। বারো দিনব্যাপী চকবাজার মৌলভীবাজারে একক আবাসন মেলার উদ্বোধন করা হয়েছে। রাজধানীর তাজমহল টাওয়ার মৌলভীবাজারে মিলাদ এবং দোয়া মাহফিলের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সৈয়দ মোহাম্মদ বশির উদ্দিন, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা, ইউরো বাংলা বিল্ডার্স অ্যান্ড টেকনোলজি প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে তারুণ্যের উৎসব উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে। খেলায় ভিতরবন ইউনিয়ন ফুটবল একাদশকে 1-0 গোলে হারিয়ে নাগেশ্বরী পৌরসভার একাদশ জয়লাভ করে। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ ময়দান আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ। এছাড়াও ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক মিজানুর রহমান মিন্টু, জহুরুল হক কামাল, আখিরুজ্জামান আখের সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে ইঞ্জিনিয়ার রাজীব স্মৃতি সংসদ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে। ফাইনালে শিল্পপাড়া এনএসটি ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়ে মধ্যকাঞ্চন নগর ক্রিকেট একাদশ। পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ব্যাংকার মোহাম্মদ নুরুল আবসারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব জাফর আলম। এছাড়া উপস্থিত ছিলেন মহসিন অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মহসিন হায়দার সহ অনেকে। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে আজ সুইজারল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি চলছে, জানালেন সিইসি। আজ থেকে ভোটার তালিকা হালনাগাদ। নির্বাচন নিয়ে ঐক্যমত প্রয়োজন, বললেন তারেক রহমান। অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান। এবং পিলখানা হত্যাকাণ্ডের বিস্ফোরক মামলায় জামিন পেলেন 2 শতাধিক আসামি, স্বজনদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।